চলুন আজ আমরা দেখব কিভাবে হাজার হাজার বছরের পুরনো একটা প্র্যাকটিস মানে উপবাস আমাদের আজকের এই ডিজিটাল যুগের নানা মানসিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করতে পারে। আমরা তো এখন এমন একটা সময় আছি যেখানে সারাক্ষণ নোটিফিকেশন, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আর শেষ না হওয়া কন্টেন্টের ভিড়। এই সব কিছু চাপে মাথাটা কেমন যেন ধরে যায়, তাই না? মনে হয় যেন একটুও শান্তি নেই। কিন্তু কি হবে যদি বলি এই আধুনিক সমস্যার একটা প্রাচীন সমাধান আছে? চলুন ইসলামের সেই টাইম টেস্টেড ফ্রেমওয়ার্কটা একটু ঘেঁটে দেখি, যেটা আমাদের ভেতরের জগৎটাকে গোছানোর একটা পথ বাতলে দেয়। ইসলামে আত্মশুদ্ধির যে কনসেপ্টটা আছে তাকে বলা হয় তাসকিয়া। এটা কিন্তু শুধু ভেতরের খারাপ জিনিসগুলো ফেলে দেওয়া নয়, বরং ভালো গুণগুলোকে আরও যত্ন করে বড় করে তোলার মতো একটা ব্যাপার। অনেকটা একটা বাগানের আগাছা পরিষ্কার করে সেখানে সুন্দর ফুলের গাছ লাগানোর মতো। আচ্ছা, বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে, আমাদের ভেতরে রূহ হল সেই ঐশ্বরিক স্ফুলিঙ্গ, কলব বা হৃদয় হল সেই কেন্দ্র যেখানে আমাদের সব অনুভূতি তৈরি হয়, আকল বা বুদ্ধি হল ওই হৃদয়েরই যুক্তিবাদী অংশ, আর নফস হল আমাদের সেই সত্তা যাকে ঠিক পথে চালানোর জন্যই এত কিছু। তো এই যে আধ্যাত্মিক চর্চা, এর মূল ফোকাসটাই হলো এই নফসের সাথে বোঝাপড়া করা। এটাই আমাদের সেই অংশটা যা সবসময় তাৎক্ষণিক আনন্দ বা তৃপ্তি খুঁজে বেড়ায়, আর একে নিয়ন্ত্রণ করাই হলো আসল চ্যালেঞ্জ। আত্মার এই জার্নিটাকে আসলে ৩টা ধাপে ভাগ করা যায়। এটা কিন্তু স্থির কিছু না, বরং একটা বদলের প্রক্রিয়া। মানে ইম্পালসিভ একটা অবস্থা থেকে শুরু করে একদম গভীর একটা শান্তিতে পৌঁছানোর জার্নি। বেশ প্রাচীন জ্ঞান তো হলো, এবার চলুন একটু আধুনিক বিজ্ঞানের দিকে তাকাই। আজকাল একটা কথা খুব শোনা যায়, ডোপামিন ফাস্টিং বা ডোপামিন ডিটক্স। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা আসলে কি বলে? একজন বিশেষজ্ঞের এই কথাটা কিন্তু খুব জরুরি একটা বিষয় পরিষ্কার করে দেয়। এই যে ডোপামিন ডিটক্সের ধারণাটা এত জনপ্রিয়, এটা আসলে সায়েন্টিফিক্যালি ঠিক না। ডোপামিন তো কোনো বিষ নয় যে শরীর থেকে বের করে ফেলতে হবে, বরং এটা আমাদের বেঁচে থাকার জন্যই দরকারি একটা কেমিক্যাল। মজার ব্যাপার হল, ডোপামিন ফাস্টিং নামটা হয়তো নতুন, কিন্তু এর পেছনের আইডিয়াটা বহু পুরনো। এটা আসলে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটিরই একটা কৌশল, যাকে একটা ট্রেন্ডি নাম দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হল কিছু নির্দিষ্ট আচরণ নিয়ন্ত্রণের জন্য সেই ট্রিগারগুলো থেকে দূরে থাকা। এটা কোনো কেমিক্যাল ডিটক্স নয়। তাহলে আসল গোলটা কি? দেখুন, প্রাচীন প্রথা হোক বা আধুনিক থেরাপি, দুটোরই লক্ষ্য কিন্তু একটাই, আমাদের মস্তিষ্কের বস বা প্রিফ্রন্টাল কর্টেক্সকে ট্রেনিং দেওয়া। আমাদের ব্রেনের এই অংশটাই সব সিদ্ধান্ত নেয় আর নিজেকে কন্ট্রোল করে। এবার চলুন দেখি কিভাবে এই দুটো আলাদা পথ, একটা আধ্যাত্মিক আর অন্যটা বৈজ্ঞানিক, অবাক করার মতো করে একই লক্ষ্যে এসে মিলে যায়। এদের মধ্যে মিলগুলো কিন্তু সত্যি অসাধারণ। এই টেবিলটা দেখুন, ইসলামিক সাওম আর আধুনিক সাইকোলজির লক্ষ্য আর ফলাফল প্রায় একই। একদিকে নফসকে কন্ট্রোল করে তাকওয়া বা সচেতনতা বাড়ানো, অন্যদিকে প্রিফ্রন্টাল কর্টেক্সকে ট্রেন করে সেলফ কন্ট্রোল বাড়ানো। ব্যাপারটা আসলে একই মুদ্রার এপিঠোপিঠ। এ কারণেই তো ২০২৫ সালের রিসার্চে উপবাসকে বলা হচ্ছে সোল ফিটনেস, মানে আত্মার ব্যায়াম। আবার একই সাথে কগনিটিভ এন্ডিওরেন্স ট্রেনিংও বলা হচ্ছে। আর বিজ্ঞানও কিন্তু এই প্রাচীন প্রজ্ঞাকেই সাপোর্ট করছে। একদম সাম্প্রতিক ২০২৪ সালের গবেষণাতেই দেখা গেছে ফাস্টিং আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। এটা শুধু ইচ্ছাশক্তিই বাড়ায় না, বরং স্ট্রেস হরমোন কর্টিসল কমায় আর মুড ভালো রাখার সেরোটোনিন বাড়ায়। তার মানে আধ্যাত্মিক আর বৈজ্ঞানিক দুই দিক থেকেই আমরা একটা মূল সত্যে পৌঁছাই, আর সেটা হলো প্রকৃত স্বাধীনতা সবকিছু ভোগ করার মধ্যে নেই, বরং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারার মধ্যেই আছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, একটা অর্থবহ উপবাস আর শুধু না খেয়ে থাকার মধ্যে পার্থক্যটা কোথায়? এখানে একটা খুব জরুরি উপাদান আছে যা পুরো ব্যাপারটার মানেই বদলে দেয়। এই প্রশ্নটাই আসল জায়গায় নিয়ে আসে। আচ্ছা, যদি শুধু না খেয়ে থাকাই উদ্দেশ্য হতো, তাহলে তো যে কোনো ডায়েট আর ধর্মীয় উপবাসের ফল একই হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তো তা হয় না। কেন হয় না? ২০২৪ সালের একটা গবেষণার এই রেজাল্টটা দেখুন তো কি ইন্টারেস্টিং। দেখা যাচ্ছে এমনি না খেয়ে থাকলে বা ক্ষুধা পেলে মানুষ বরং একটু কম উদার হয়ে পড়ে। কিন্তু যখন ওই একই কাজটা ধর্মীয় উপবাসের অংশ হিসেবে করা হয়, তখন মানুষ আরও বেশি উদার হয়ে ওঠে। এখানেই আসল খেলাটা। শুধু খাবার থেকে দূরে থাকাটাই বড় কথা নয়, বরং একটা মহৎ উদ্দেশ্যের সাথে, একটা নিয়তের সাথে সচেতনভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা, এই জিনিসটাই আসল মনস্তাত্ত্বিক পরিবর্তনটা নিয়ে আসে। ওই উদ্দেশ্য বা নিয়তটাই হলো আসল ড্রাইভিং ফোর্স। এই কথাটা বিষয়টাকে একদম নতুন একটা আলোতে দেখায়। উপবাস হলো সেই চূড়ান্ত না, যা নিজেকেই নিজে বলা,
আমি কন্ট্রোলে আছি। এখানে ক্ষুধাটা শুধু খাবারের জন্য নয়, বরং সেই শৃঙ্খলার জন্য যা আমাদের মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে। মানে ক্ষুধাকে দুর্বলতা না ভেবে নিজের ইচ্ছাশক্তির একটা নোটিফিকেশন হিসেবে দেখ। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? উপবাস মানে শুধু কষ্ট সহ্য করা নয়, এটা আসলে একটা ইচ্ছাকৃত মানসিক ব্যায়াম, যা শৃঙ্খলার মাধ্যমে আমাদের ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলে আর যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে শেখায়। চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। এমন একটা পৃথিবীতে যেখানে আমাদের সামনে হাজারো পছন্দের ছড়াছড়ি, সেখানে আসল স্বাধীনতা হয়তো সবকিছু বেছে নেওয়ার মধ্যে নয়, বরং কোন জিনিসটাকে আমরা জেনে বুঝে না বলতে পারছি তার মধ্যেই লুকিয়ে আছে।